ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান সৌদি বাদশার। 11 ইলেকটোরাল ভোটের অ্যারিজোনায়ও বিজয়ী জো বাইডেন। ন্যাটো জোটের অন্য সদস্যদের মতো তুরস্ক S-400 ব্যবহার করবে বলছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। কারাবাখ সংঘাত স্থায়ীভাবে বন্ধে সহায়তায় প্রস্তুত ম্যাক্রো। পাকিস্তান শাসনে 73 বছর ভোগান্তিতে পাক অধিকৃত কাশ্মীর। রিপাবলিকান নেতারা গণতন্ত্রকে খাটো করছে বলছেন ওবামা। মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত, 6 মার্কিন সেনাসহ নিহত 8 জন। বাইডেনকে শুভেচ্ছা জানালেন পোপ ফ্রান্সিস। পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার তিনি এ আহ্বান জানান। সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদের মদদ এবং গোষ্ঠীগত বিভাজনের উস্কানির বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবেলা নিশ্চিত করে যোগ করেন তিনি। 84 বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে। এই ভাষণে তিনি ইরানের সম্প্রচারণবাদের নিন্দা জানান। সৌদি বাদশার সবশেষ বক্তৃতার প্রতিক্রিয়ায় এখনও কোনো মন্তব্য করেনি ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাদশার দেয়া বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিযোগ করে নাকচ করে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচন হেরে গেছেন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তিনি ছিলেন খড়গহস্ত। তবে মানবাধিকার ইস্যু এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যা সহ নীতিগত কিছু কারণে নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র সৌদির সেই উষ্ণ সম্পর্ক অব্যাহত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে এএফপি খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক একটি চুক্তির আওতায় ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি বৃদ্ধি করেছে ইরান। গ্লোবাল ওয়াচডগ এ তথ্য নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA বলছে, এখন ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ প্রায় 2443 কেজি। মূলত পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে ইউরেনিয়ামের মজুদ 10 গুণ বৃদ্ধি করেছিল ইরান। সে সময় ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমাণ ছিল 2105 কেজি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে আরেকটি ক্ষেত্রে অ্যারিজোনায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। গত 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় আরেকটি আঘাত হতে যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বীর বিজয়। অ্যারিজোনায় বাইডেন এগিয়ে যাওয়ায় তিনি 290 ইলেকট্রাল ভোট পেতে যাচ্ছেন, যা তার বিজয়কে সুনিশ্চিত করবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে হলে 270টির বেশি ইলেকট্রাল ভোট পেতে হয়। 1996 সালের পর এই প্রথম রাজ্যটি ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। এনবিসি, সিবিএস, এবিসি ও সিএনএন ঘোষণা দিয়েছে রাজ্যটিতে বাইডেন 11,000 ভোটে এগিয়ে আছেন। এতে সেখানকার 11টি ইলেকট্রাল ভোট যোগ হলো হিসাবের তালিকায়। জনপ্রিয়তার দিক থেকে ট্রাম্পের চেয়ে 52 লাখ ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। অল্প কয়েকটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। ইলেকট্রাল ভোটের ব্যবধান বাড়ায় ট্রাম্প সন্ত্রস্ত হয়ে পড়েছেন। যদিও ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট, যদিও নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। এবারের নির্বাচনে জয়ী হতে হলে 3টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে বাইডেনের চেয়ে এগিয়ে যেতে হবে ট্রাম্পকে। কিন্তু সেসব রাজ্যে বিভিন্ন ব্যবধানে তাকে টপকে গেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। কয়েকটি রাজ্যে ভোট গণনার চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির, যদিও তার কয়েকটি মামলা বাতিল করে দিয়েছে বিচারকরা। আইনি বিশেষজ্ঞরা বলছেন, মামলার মাধ্যমে নির্বাচনের এই ফল বদলানোর সুযোগ খুবই কম। রাজ্য নির্বাচন কর্মকর্তারা বলছেন, ম্যারিকোপা সহ অ্যারিজোনার 6টির বেশি কাউন্টিতে ভোট নিরীক্ষায় ব্যালট হাতে গণনায় সামান্য হেরফের দেখা গেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্য সদস্যরা যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ঠিক সেভাবেই তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। গত বৃহস্পতিবার তুরস্কের জাতীয় সংসদের পরিকল্পনা এবং বাজেট কমিটির বৈঠকে হুলুসি আকারে বক্তব্য দেন। S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং S-400 দুটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটো জোটভুক্ত বুলগেরিয়া, গ্রিস, স্লোভেকিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক বহরে যুক্ত করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-35 স্টেলথ জঙ্গি বিমানের মধ্যে সমন্বয় করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। তবে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য তার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। হুলুসি আকার আরও বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমেরিকার মধ্যে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। গতকালের বৈঠকে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী জানান, 2016 সালে ফতহুল্লাহ গুলেনের অনুসারী সন্ত্রাসীরা যে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায়, তারপর থেকে এ পর্যন্ত তুর্কি সামরিক বাহিনীর 20,571 জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতের সব পক্ষের জন্য স্থায়ী ও ভারসাম্যপূর্ণ সমাধানে সহায়তা করতে প্রস্তুতির কথা জানিয়েছে ফ্রান্স। এমন এক সময় দেশটি এ প্রস্তাব দিয়েছে যখন অঞ্চলটিতে রুশ মধ্যস্থতার শান্তি চুক্তি অপ্রত্যাশিত হলেও প্যারিসকে মেনে নিতে হচ্ছে। আজারি বাহিনী এবং নৃতাত্ত্বিক আর্মেনীয়দের মধ্যকার অস্ত্রবিরতির দেখভাল করতে মঙ্গলবার রুশ শান্তিরক্ষী বাহিনী এসে অঞ্চলটিতে পা রেখেছে। এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত অঞ্চলে নিজের সামরিক পদচিহ্ন প্রসারিত করল রাশিয়া। কৌশলগতভাবে অঞ্চলটিতে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নাগর্নো কারাবাখ বিতর্ক নিরসনে গঠিত আন্তর্জাতিক গ্রুপের সহপ্রধানের দায়িত্ব পালন করছে মস্কো। এছাড়া আছে ওয়াশিংটন ও প্যারিস। কিন্তু রাশিয়ার সঙ্গে সই করা চুক্তির অংশ নয় ওই দুই পরাশক্তি। এই শক্তির মধ্য দিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার 6 সপ্তাহ লড়াই বিরতি ঘটছে। ফরাসি জনসংখ্যার মধ্যে 4 থেকে 6 লাখ লোক আর্মেনীয় বংশোদ্ভূত। সংঘাতে কোনো এক পক্ষকে সমর্থন না দেওয়ার ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বেশ সতর্ক থাকতে দেখা গেছে, কিন্তু দেশে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইরেভানকে সহায়তায় তিনি যথেষ্ট চেষ্টা করেননি বলে তাদের অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে বৃহস্পতিবার ম্যাক্রোর কার্যালয় জানায়, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ানকে তিনি আশ্বস্ত করতে যাচ্ছেন। লড়াই বন্ধে প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন। আর্মেনিয়া তার জনগণের প্রতি বন্ধুত্বের কথা স্মরণ করে একটি ন্যায়সঙ্গত, স্থানীয় গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে তিনি প্রস্তুত রয়েছেন। আর্মেনিয়ার মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মূল্যায়ন করতে সাহায্য সংস্থা এবং অভিবাসী সদস্যদের সঙ্গে একটি বৈঠকেরও আয়োজন করেছেন। অধিকৃত কাশ্মীরের মানুষ পাকিস্তানের উপনিবেশবাদী শাসনে 73 বছর ধরে ভোগান্তিতে রয়েছে। এ বিষয়ে মানবাধিকার কর্মী আমজাদ আয়ুব মির্জা নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি এই আহ্বান জানান। পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের বাসিন্দা আমজাদ যুক্তরাজ্যের নির্বাসিত জীবনযাপন করছে। আমজাদ আয়ুব মির্জা জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, আমরা এখন দ্বৈত উপনিবেশবাদের শিকার। চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের কারণে এই অবস্থা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে চীন আমাদের ভূমি গিলগিট বালতিস্তানকে ঢুকে পড়েছে। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বিষয়টিকে আরও চাপে ফেলছে। গিলগিট বালতিস্তানের প্রতিনিধি হয়ে তার সমস্যা সম্পর্কে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাইডেন তাদের বিষয়ে হস্তক্ষেপ এবং সমস্যা সমাধানে সহায়তা করার পক্ষে সবচেয়ে উপযুক্ত। আয়ুব মির্জা বলেন, আপনি একমাত্র ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। আমরা পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের জনগণ আহত এবং বিভক্ত মানুষ। আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে আপনার চেয়ে আর কোনো উপযুক্ত ব্যক্তি নেই যিনি ক্ষত সরাতে সহায়তা করতে পারে। সোমবার বাইডেনের কাছে চিঠি লেখার একদিন পর তার ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। ইসলামাবাদে যাতে অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে এবং রাষ্ট্রবিহীন অভিনেতাদের সরিয়ে নেয় সে বিষয়ে বাইডেনকে পাকিস্তানের উপর চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। চিঠিতে আয়ুব মির্জা অভিযোগ করে আরও বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরে তরুণ জনগোষ্ঠী এবং বিদেশিদের ট্রেনিং দেওয়া হয় যাতে তারা সন্ত্রাসী হতে পারে। আবার এসব সন্ত্রাসীকে ভারতীয় কাশ্মীরে গোলযোগ সৃষ্টির জন্য পাঠানো হয়। আয়ুব মির্জা অধিকৃত কাশ্মীরে বসবাসকারী মানুষের উপর পাকিস্তানের অত্যাচারের তালিকাভুক্ত করেছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের সিনিয়র নেতারা মার্কিন গণতন্ত্রকে খাটো করছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন পরিষ্কারভাবে জিতে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে আগামী রোববার এই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তার সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে বেশ কিছু মামলাও শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনো প্রমাণ হাজির করতে পারেনি, অল্প কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো এই কারণে যে ট্রাম্প হাঁটতে পছন্দ করছেন না। ট্রাম্পের আগের আমলের এই প্রেসিডেন্ট বলেন, আমি আরও সমস্যা বোধ করছি এই কারণে যে অন্য রিপাবলিকান কর্মকর্তা যারা আরও ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সঙ্গে গলা মেলাচ্ছেন। তিনি বলেন, এতে কেবল আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না, বরং গণতন্ত্রকে অবহেলা করা হচ্ছে, আর এটা বিপজ্জনক পথ। নিজের স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে ওই সাক্ষাৎকার দেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। 2 খণ্ডে প্রকাশ হতে যাওয়া প্রথম খণ্ডটি আগামী 17 নভেম্বর প্রকাশের কথা রয়েছে। প্রমিসড ল্যান্ড নামের এই স্মৃতিকথাটিতে থাকছে মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়কাল। মিশরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক শান্তিরক্ষী এবং পর্যবেক্ষক বাহিনীর সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার শার্ম আল শেখ শহরের কাছে একটি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে 6 মার্কিন নাগরিক এবং একজন করে চেক প্রজাতন্ত্র এবং ফ্রান্সের নাগরিক নিহত হয়েছে বলে এমএফ এর এক বিবৃতিতে জানানো হয়েছে। নিয়মিত অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে তথ্য জানা গেছে, 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সীমান্ত এলাকায় প্রতিবেশীদের সেনাবাহিনী ও এর সরঞ্জাম পর্যবেক্ষণের জন্য গঠিত হয় এমএফও। এটি তিরান উপত্যকা দিয়ে বিমান চলাচল নির্বিঘ্ন করাও নিশ্চিত করে। এর সদর দফতর রোমে। 13টি দেশের 1154 জন সেনা নিয়ে এমএফও গঠিত। এর পরিচালনা ব্যয়ের 1/3 এবং 450 জন সেনা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সিনাই উপত্যকার প্রায় 4000 কিলোমিটার এলাকার দেখভাল করে এই বাহিনী। সিনাই উপত্যকায় ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই লড়াই চালাচ্ছে মিশর। এমএফওর বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন ইঙ্গিত পাওয়ার মতো কোনো তথ্য নেই। তবে এই ঘটনা তদন্ত করে দেখা হতে পারে। দুর্ঘটনায় হতাহত শান্তিরক্ষীদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন শীর্ষ ক্যাথলিক ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেমোক্রেটিক দলের ট্রানজিশন টিম এমন তথ্য দিয়েছে। বাইডেন টিম জানিয়েছে, ফোন করে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানানোয় তিনি পোপ ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শান্তি, মীমাংসা ও মানুষের স্বাভাবিক বন্ধনকে এগিয়ে নিতে পোপের নেতৃত্বেরও প্রশংসা করেন জো বাইডেন। 1960 সালের জন এফ কেনেডির পর দ্বিতীয় ক্যাথলিক খ্রিস্টান হিসেবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রান্তিক দরিদ্র মানুষের সেবা, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলা, অভিবাসী ও শরণার্থীদের আমাদের সমাজে বরণ এবং একীভূতকরণের মতো ইস্যুগুলোতে সবার সমান অধিকার ও মর্যাদার স্বাভাবিক বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিক্ত প্রচারে পোপ দ্বিতীয়জন দলের উদ্ধৃতি দিয়েছিলেন বাইডেন। এ সময় প্রায়ই তিনি নিজের আইরিশ ক্যাথলিক শিকড়ের কথা মনে করেন এবং 4 বছরের তিক্ত বিভক্তির পর আমেরিকার সত্তা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রয়াত ছেলে বিউ বাইডেনের স্মরণে নিয়মিত প্রার্থনাও করেন বাইডেন। ট্রাম্পের সঙ্গে পোপ ফ্রান্সিসের সম্পর্ক ভালো না। 2019 সালের শুরুর দিকে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ফেরাতে ট্রাম্পের দেয়াল নির্মাণের প্রকল্পকে উন্মুক্ততা আখ্যা দেন পোপ ফ্রান্সিস। ব্যবসায়ী থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর তার নিজের ও পরিবারের সদস্যদের জীবনে এসেছে বিরাট পরিবর্তন। এর মধ্যে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার ছিলেন সবচেয়ে বেশি আলোচনায়। স্বামী স্ত্রী দুজনেই প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত কাজকর্ম ছেড়ে গত 4 বছর কাটিয়েছেন হোয়াইট হাউসে।
কিন্তু সময় বসে নেই। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প জয়ী হতে না পারায় মাত্র ৭২ দিন পর তাদের ছাড়তে হচ্ছে হোয়াইট হাউস। ইভাঙ্কা, কুশনার, ট্রাম্প ও তার পরিবারের অন্য সদস্যরা কি করবেন দেখে নেওয়া যাক। ইভাঙ্কা কুশনারের প্রথম কাজ ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করা। স্বভাবতই বড় মেয়ের ওপর বাপের বাড়তি নির্ভরতা থাকে। মেয়েরও থাকে বাপের ওপর বিশাল প্রভাব। ক্ষেত্র বিশেষ মেয়ে জামাইও প্রভাব বিস্তার করেন শ্বশুরের ওপর। ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারি এর সবচেয়ে বড় উদাহরণ। আরব ইসরায়েল সম্পর্ক, ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম নেয়ার মতো ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তগুলোর পেছনে ইভাঙ্কা ও তার ইহুদি স্বামী কুশনারি প্রধান প্রভাবক। ট্রাম্পের পুনরায় বিজয়ী হতে না পারার পর এখন ইভাঙ্কা কুশনারের প্রথম কাজ হচ্ছে ট্রাম্পকে বুঝিয়ে পরাজয় স্বীকার করানো এবং সময় মতো হোয়াইট হাউস থেকে তাকে বের করে নিয়ে যাওয়া। তারা যে এ কাজে ইচ্ছুক সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরে তাই পাওয়া গেছে। কুশনার ও ইভাঙ্কা এমনকি মেলানিয়া পর্যন্ত ট্রাম্পকে পরাজয় স্বীকার করতে বলেছেন। টিভি উপস্থাপক হতে পারেন ইভাঙ্কা। টেলিভিশনে রিয়েলিটির উপস্থাপন করা ট্রাম্প পরিবারের জন্য মামুলি বিষয়। ট্রাম্পের নিজের দ্য অ্যাপ্রেটাইন্স শো উপস্থাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন ট্রাম্প পরিবার।